সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করতে চলেছি এবিটি এর কেমিস্ট্রি থার্ড সেমিস্টারের প্রশ্নপত্রের সমাধান। চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে যে 90 গ্রাম জলে 12 গ্রাম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য একটা কঠিন পদার্থ রয়েছে, সেটা দ্রবীভূত রয়েছে। 100 ডিগ্রি উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ 750, তাহলে দ্রাব্যের আণবিক ভর কত? ঠিক আছে, দেখো আমরা জানি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটা হয় পি নট মাইনাস পি বাই পি নট সমান সমান কাই টু, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডাব্লিউ টু বাই এম টু ইন্টু এম ওয়ান বাই ডাব্লিউ, তাই না? এবার প্রত্যেকটার মান বসিয়ে দিই। এবার পি নট বলতে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ যে দ্রাবক রয়েছে তার বাষ্পচাপ। এবার বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আমরা জানি সেটা হলো 760, যদি না দেওয়া থাকে আমরা 760 নিয়ে চলবো, ঠিক আছে? তো থাকলো আমাদের 760 মাইনাস 750 ডিভাইডেড বাই 760। এবার ডাব্লিউ টু হলো দ্রাব্যের ভর, দ্রাব্য কত 12 গ্রাম, আর আণবিক ভরই আমাকে বের করতে হবে। আর এম ওয়ানটা হলো তোমার হলো দ্রাবকের আণবিক ভর, সেটা হলো 18, মানে জল। আর 90 গ্রামের মধ্যে কথা হচ্ছে, পরে খাবো যাও। এবার বিষয়টা হলো যে তাহলে কত আসলো আমাদের 760 থেকে 10 পড়লো 760, তাই না? আহ, একটা কাজ করতে পারি, এই শূন্যটা এখান থেকে আমি কেটে দিই, তাই না? তাহলে ভালো হবে। তাহলে পরবর্তীতে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ালো, 9 দিয়ে আমি 18কে কেটে দিতে পারি, 2 আসলো। তাহলে 12 × 2 ডিভাইডেড বাই এম, হ্যাঁ কি না? এবার এম কিভাবে বের করলাম, এম কিভাবে বের করবো, তো 24 × 76, তাই না, ডিভাইডেড বাই 10, ঠিক আছে? হ্যাঁ, তারপর কি দাঁড়ালো আমাদের, তাহলে এটা হলো তোমার 182.4, তাহলে এটা 180-র কাছাকাছি, তো সেই ক্ষেত্রে বি উত্তর হবে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিম্নের কিছু জলীয় দ্রবণ দেওয়া আছে, তার হিমাঙ্ক সর্বোচ্চ চেয়েছে। দেখো এটা আমি তোমাদের ব্যাচে বলেছি যে দ্রাব্যের কণা সংখ্যার উপর বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নির্ভর করে, স্ফুটনাঙ্কের উন্নয়ন অবনমন নির্ভর করে, আর হিমাঙ্কের উন্নয়ন নির্ণয় করে। কিন্তু হিমাঙ্ক হলো বিপরীত সম্পর্ক, অর্থাৎ এখানে কণা সংখ্যা যেখানে কম হবে বা যেখানে যেখানে আমাদের ভ্যান্টক গুণকের মান 1 হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের হিমাঙ্কটা সর্বোচ্চ হবে। এখানে ক্যাটায়নের সংখ্যা পাওয়া যাচ্ছে, এখানেও ক্যাটায়নের সংখ্যা পাওয়া যাচ্ছে, এখানেও ক্যাটায়ন পাওয়া যাচ্ছে, কিন্তু গ্লুকোজ এই ভ্যান্টক গুণকের মান 1 হয়, তো সেক্ষেত্রে দ্রব্যের কণার সংখ্যা কম, তাহলে গ্লুকোজটা হবে সব থেকে হিমাঙ্ক সর্বোচ্চ। তাহলে উত্তর হচ্ছে 2 এর সি, তাই না বেটা? চলো নেক্সট কোশ্চেন দিকে যাওয়া যাক। বলছে মূলাল হিমাঙ্ক ধ্রুবকের মান যত বেশি হবে দ্রবণের হিমাঙ্ক তত বেশি হবে। আমরা জানি ডেল টি এফ সমান সমান কে এফ ইন্টু এম, তাই না? অর্থাৎ ডেল টি এফ এর সাথে কি সাথে, হিমাঙ্কের অবনমনের সাথে কে এফ এর সমানুপাতিক সম্পর্ক। হিমাঙ্কের কোনো সম্পর্ক নেই, হিমাঙ্কের অবনমনের সম্পর্ক রয়েছে। এখানে দিয়েছি হিমাঙ্কের অবনমন ধ্রুবকের মান যত বেশি হয় দ্রবণে হিমাঙ্ক বেশি হবে, ভুল, নিছকে ভুল। বাট এখানে যদি বলা হতো যে হিমাঙ্কের অবনমন বেশি হতো তাহলে একটা ব্যাপার ছিল, তাহলে প্রথমটা ভুল। দ্বিতীয় দ্বিতীয়টা হলো যে কি বলেছে, যে দ্রবণে হিমাঙ্ক অবনমন দ্রাবকের উপর নির্ভরশীল। হ্যাঁ, দ্রাবকটা কেমন হবে, সেটা হলো ধ্রুবীয় হবে না অধ্রুবীয় হবে, তার উপর নিছকে নির্ভর করবে হিমাঙ্কের অবনমন কতটা হবে। কারণ দ্রাবকটাই নির্ভর করতেছে সে কতটা দ্রাব্য দ্রবীভূত করতে পারবে। আর দ্রাব্য দ্রবীভূত করার পরও কতগুলো দ্রাব্যের কণা সলিউশনে পড়ে থাকবে, তার উপরই তো হিমাঙ্কের অবনমন নির্ভর করে, তো তথা আর কি দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে। তাহলে প্রথমটা ভুল, দ্বিতীয়টা সঠিক, অর্থাৎ অপশন ডি। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাও। 0.1 এম BaNO3 মানে বেরিয়াম নাইট্রেটে বিয়োজন মাত্রা 87, ভ্যান্টক গুণক চেয়েছে। আচ্ছা, বিয়োজন মাত্রার ইকুয়েশনটা আমরা জানি যে কি জানি বলো তো, আলফা সমান সমান I-1 ডিভাইডেড বাই n-1। এবার আলফা হলো 87 ডিভাইডেড বাই 100,
এবং বেরিয়াম নাইট্রেটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হলো বেরিয়াম 2+ এবং 2 অনু নাইট্রেট, তাই কি না বেটা? তাহলে আমাদের মোট কয়টা ক্যাটায়ন আসলো? এন সংখ্যা হলো 3টে। তাহলে I-1, এন এর জায়গায় যদি 3 বসিয়ে তাহলে 2 আসলো। তাহলে এটা আসলো 0.87 ইন্টু 2 প্লাস 1 সমান সমান আই। তুমি যদি ক্যালকুলেশন করো দেখে বোঝা যাচ্ছে এটা 2.74 এর কাছাকাছি আসবে। তাহলে উত্তর হবে 2.7, 4-এর বি, তাই না? চলো নেক্সট পরবর্তী কোশ্চেন দিকে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে 5-এর ভুল বিবৃতিটি আমাকে শনাক্তকরণ করতে বলেছে। কি বলেছে? ভুল বিবৃতি আমাকে শনাক্তকরণ করতে বলেছে। ঠিক আছে, বলছে বেনজিন আর টলুইন আদর্শ দ্রবণ, একদম, কারা রাউল্টের সূত্র মেনে চলে, এটা সঠিক। প্রমাণ স্যালাইন ওয়াটারে 0.9% NaCl থেকে, একদম, কারণ আইসোটোনিক সলিউশন হবে, নাহলে আমাদের দিকের পক্ষে খারাপ। জল অপেক্ষা ইথনলের বাষ্পচাপটা বেশি, একদম। অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের কারণ দ্রবণের শুধুমাত্র দ্রাব্যের সংযোজন না, অস্বাভাবিক ধর্মের দুটো কারণ থাকতে পারে, একটা দ্রাব্যের সংযোজন, একটা দ্রাব্যের সংযোজন, আর একটা হলো বিয়োজন, একটা দ্রাব্যের বিয়োজন, তাই না? তার জন্যই তো দুটো ফ্যাক্টর এসেছিল, একটা এক্স আর একটা হলো আলফা, একই না? এই দেখো একটু আগে করলাম, আলফাটা হলো বিয়োজনের ছিল, আর আলফাটা বিয়োজনের ছিল, অর্থাৎ আলফা সমান সমান I-1 n-1, আর এক্সটা ছিল সংযোজনের, I-1 1/n-1, তাই কি না? তাহলে উত্তরটা হবে আমাদের ডি। নেক্সট পরবর্তী কোশ্চেন দিকে দেখো, বলছে ফেরিক হাইড্রো অক্সাইড সলকে তুঞ্চিত করার জন্য সব থেকে বেশি উপযুক্ত যৌগটা কোনটা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা নেব? তোমাকে আগে জানতে হবে যে ফেরিক হাইড্রো অক্সাইড জিনিসটা কেমন। ফেরিক হাইড্রো অক্সাইড মানে কি বলবো এটাকে, ধনাত্মক সল না ঋণাত্মক সল? দেখো ফেরিক হাইড্রো অক্সাইড FeOH3, এটা এক প্রকার ধনাত্মক সল। কি সল? ধনাত্মক সল। তো ধনাত্মক সলকে আমরা মানে পজিটিভ সল, তাই না? ধনাত্মক সলকে আমরা তঞ্চিত করার জন্য ঋণাত্মক কি নেব, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব, এটা আমার আর কি দরকার, এবং আধান সংখ্যাটাও বেশি হতে হবে। তুমি যদি এদিকে ভালো করে লক্ষ্য করো, একটাতে আছে SO4 2-, একটাতে আছে Cl-, একটাতে আছে FeCN6-4, মানে এখানে আধানের সংখ্যাটা বেশি, মানে নেগেটিভ আধানের। তাহলে এটাকে তঞ্চিত করার জন্য আমরা এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে বেছে নিব। তাহলে উত্তর হবে 6-এর সি। ঠিক আছে, নেক্সট পরবর্তী, সোডা ওয়াটারে একটা কোলয়েডের উদাহরণ দেওয়া আছে, তার বিস্তৃত দশে সোডা ওয়াটারে কি থাকে? জলের পরিমাণটা বেশি থাকে, অর্থাৎ যার পরিমাণটা বেশি থাকে সেটা হলো বিস্তার মাধ্যম, তাহলে এখানে হবে তরল। আর সোডা ওয়াটারে বুঝতে পারতেছো গ্যাস থাকে, তো বিস্তৃত দশা হলো ওটা গ্যাস। নেক্সট, বহু অণু সমন্বিত কোলয়েডটা কি? সালফার সল। দেখো এই টাইপের কোশ্চেন আর এই টাইপের কোশ্চেন একটু করে নিও, কারণ আসার সম্ভাবনা রয়েছে, একদম ডাইরেক্ট মানে জিজ্ঞাসা করে নিবে। H3PO3 ত্রিক্ষারক, এটা জানার জন্য তোমাকে একটা বিষয় বলে দিই। দেখো H3PO2 মানে এগুলো হলো ফসফরাসের অক্সো অ্যাসিড, বুঝতে পারলা? H3PO3, তারপর রয়েছে হলো H3PO4। এবার এদের স্ট্রাকচার জানতে হবে, স্ট্রাকচারটা কেমন হয় আমরা বারবার বলেছি, ডবল বন্ড একটা হাতে উইচ দুটো হাত, ডবল বন্ড একটা হাতে উইচ দুটো হাত, মানে 15 নম্বর গ্রুপে আছে তো 5টা হাত আমাকে বানাতে হবে। এবার তুমি দেখো হাইড্রোজেন আছে 3টে আর অক্সিজেন আছে 2টো, এটাই তো হবে। এখানে হাইড্রোজেন 3টে, তার মানে অবশ্যই একটা উইচ বসবে, আর এখানে একটা কি বসবে, হাইড্রোজেন বসবে। 3টে হাইড্রোজেন, 3টে অক্সিজেন, আর এখানে 3টে উইচ। এটা হলো এক ক্ষারীয় অ্যাসিড, কারণ এখানে একটা উইচ আছে। এটা দ্বিক্ষারীয় অ্যাসিড, কারণ দুটো উইচ আছে। এটা ত্রিক্ষারীয় অ্যাসিড, কারণ এটা 3টে উইচ আছে। তো বিষয়বস্তুটা হলো এদের ক্ষারকীয়তার উপর নির্ভর করে এরা লবণ বানাতে পারে। যেহেতু একটা উইচ আছে তাহলে এক প্রকার লবণ তৈরি করবে। সে লবণটা কি হবে, সোডিয়াম দ্বারা আমরা রিপ্লেস করব, সেটা হলো Na, একটা এইচ রিপ্লেস করে দাও তাহলে হবে H2PO2। একটাই লবণ তৈরি করবে, বুঝতে পারলে বেটা? একটাই লবণ তৈরি করবে, দুটা লবণ তৈরি করবে না। তারপর এখানে দুটা লবণ তৈরি করবে, একটা হলো NaH2PO3, একটা হাইড্রোজেনকে রিপ্লেস করলাম, আবার আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করলো, তাহলে সোডিয়ামের পরিমাণ বাড়বে, হাইড্রোজেনের পরিমাণ কমবে।
তাই কি না? এটাই তো বিষয়। এখানে তিনটা লবণ তৈরি করবে, Na H2PO4, আবার সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি করো, হাইড্রোজেনের পরিমাণ কমিয়ে দাও, PO4, তারপর আরেকটা Na3PO4, Na3PO4। ঠিক আছে, চলো দেখা যাক। এখানে বলেছে কোনগুলি সত্য বলেছে, কি বলেছে, কোনগুলি সত্য বলেছে, তাই না? চলো তাহলে দেখিয়ে নি। H3PO3 একটি ত্রিক্ষারীয় অ্যাসিড। দেখো H3PO3 ত্রিক্ষারীয় অ্যাসিড না, দ্বিক্ষারীয় অ্যাসিড, দুটো ওইচ আছে, তাই না? তাহলে প্রথমটা তোমার ভুল হয়ে গেল, অপশন এ ভুল হয়ে গেল, মানে অপশন এ যার মধ্যে আছে সেটা ভুল। এবার নেক্সট, Na3PO3 অস্তিত্ব নেই। দেখো Na3PO4 এর অস্তিত্ব আছে, Na3PO3 অস্তিত্ব নেই, তার মানে এটা নিছকই সঠিক কথা, এটা সঠিক, এটা ঠিক। তার মানে 2 নম্বর অপশন যেখানে আছে সেটা ঠিক হতে পারে, 2 নম্বর তিনটাতে আছে। তারপর নেক্সট, আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে কি বলেছে, Na H2PO2 একটি অ্যাসিড লবণ, আর কি বলেছে যে Na2HPO3 একটি সমিত লবণ। দেখো এটা এটা আছে, Na2HPO3 একটা সমিত লবণ, হ্যাঁ, কারণ অক্সাসিড গুলো বেশিরভাগ সমিত লবণই হয়। তাহলে অপশন, তাহলে উত্তর হলো আমার 2 আর 4, তাহলে উত্তর হবে বি নাম্বার অপশন, হ্যাঁ কি না? নেক্সট, এখানে কি বলেছে, NF3 আদ্র বিশেষিত হয় না, NCl3 আদ্র বিশেষিত হয়। আমি বারবার বলেছি আদ্র বিশ্লেষণে যদি কোশ্চেন আসে তাহলে তোমাকে ভাবতে হবে যে এদের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে কিনা। যদি ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে তাহলেই ওরা আদ্র বিশ্লেষণ হয়, তাছাড়া হয় না। NF3 তে যদি তুমি নাইট্রোজেনের ফ্লুরিন দেখো, কারো ডি অরবিটাল নেই, তাহলে তো আদ্র মানে জলের অণু দ্বারা, জলের লোন পেয়ার দ্বারা অ্যাটাক হচ্ছে না। কিন্তু এনসিএল তে দেখো সিএল এর হলো তোমার ডি অরবিটাল রয়েছে, তাহলে উত্তর হবে সিএল এর ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এটা আদ্র বিশ্লেষিত হয়। ঠিক আছে, চলো পরবর্তী পেজের দিকে যাওয়া যাক। দেখো, আচ্ছা কোশ্চেনটা কি ছিল ওটা তো করিনি। কোশ্চেনটা ছিল হলো 16 নম্বর গ্রুপ ইলেকট্রন গ্রহণ এনথালপি। আচ্ছা বলো, কে বলতে পারবে ইলেকট্রন গ্রহণ এনথালপি জিনিসটা কি? আমরা জানি যদি মানে ক্রমটা সাজায় আর কি, O S, A C তে ই। এবার ইলেকট্রন গ্রহণ কে করতে চাইবে, অক্সিজেন এবং সালফারের মধ্যে কে করতে চায়, দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় কে করবে? অক্সিজেন রয়েছে 16 নম্বর গ্রুপে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 2s2 2p4, এর ইলেকট্রন বিন্যাস হবে 3s2 3p4। এবার কথাটা হলো টুপির যে সাইজটা মানে মানে আকৃতি এক কথায় থ্রি পির থেকে ছোট আছে, তাহলে এখানে ইলেকট্রনের ঘনত্বটা জ্যাদা, ইলেকট্রন ডেন্সিটি জ্যাদা, আর এখানে ইলেকট্রন ডেন্সিটি তুলনামূলকভাবে টুপির তুলনায় কম। বুঝতে পারলাম? তাহলে ইলেকট্রন, নতুন একটা যদি ইলেকট্রন আসে তাহলে কোথায় এন্টার হতে যাবে, এখানে না এখানে, বলবা থ্রি পিতে, তাহলে এস এর সব থেকে জ্যাদা হয়, তাহলে এস তীর মারবে, এস তীর মারবে, দেখো এস তীর, অক্সিজেন তীর মারছে, ভুল, এস তীর মারবে কাকে, সেলেনিয়ামকে, তাই না? তারপর টেলুরিয়ামকে, আর সে সব শেষে যাবে হলো অক্সিজেন, অক্সিজেন গ্রহণ করতেই চাইবে না, তাহলে অক্সিজেন একদম শেষের দিকে থাকবে। তাহলে আমাদের উত্তর আসলো সি, 10। এবার চলে আসি 12 নম্বর, পারক্স বন্ধন কোথায় আছে। আচ্ছা বেটা, তো এর জন্য তোমাকে স্ট্রাকচার জানতে লাগবে পারক্স বন্ধন সম্পর্কে। আর এটা নিছকে করা যায়, একটু খুব তাড়াতাড়ি করা যায়। দেখো সালফারের জন্য কি হয়, ডবল বন্ড, অক্সিজেন সিঙ্গেল বন্ড, ওইচ ডবল বন্ড, এটা এটা হলো তোমার টোটকা, এটা হলো সালফারের মানে কি বলবো যৌগের, মানে সালফারের অক্সাসিডের স্ট্রাকচার জানার জন্য। পারক্স বন্ধন বলতে এখানে ও ও বন্ধন থাকবে, এখানে নিছকে দেখেই বোঝা যাচ্ছে যে তোমার অপশন, এখানে অক্সিজেনের সংখ্যা 8 আছে, সব থেকে অক্সিজেন বেশি আছে, তাহলে পারক্স বন্ধন এখানেই থাকবে। ঠিক আছে, তাহলে জিনিসটা কেমন হয়, সালফার আমি এখানে একটা দুটো সালফার এঁকে নিলাম কারণ সালফার দুটো আছে, ডবল বোন অক্সিজেন, ডবল বোন অক্সিজেন সেম সেম দিতে হবে, এদিকে একটা যদি উইচ দাও দেন এদিকে উইচ, না ইনসাফি করা যাবে না। এবার কথাটা হলো অক্সিজেন আছে 8টা, হাইড্রোজেন এসে দুটো, হাইড্রোজেন ফিল আপ করে দিলাম, তাই না? এবার এদিকে ডবল বোন অক্সিজেন, এদিকে ডবল বোন অক্সিজেন, তাহলে হয়ে গেল 6খানা অক্সিজেন, তাহলে মাঝখানে দুটো অক্সিজেন মানে পারক্স বন্ধন লিঙ্কেজ করে দুটো সালফেটকে আমরা যুক্ত করে দিলাম, এই যে পারক্স বন্ধন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, ঠিক না? তাহলে এখানে বাদবাকিদের কি হবে, বাদবাকিদের তোমরা স্ট্রাকচার বানিয়ে তো প্র্যাকটিস হয়ে যাবে, যে না এরকম না যে উত্তর যেটা হলো সেটাই করবা, বাদবাকিগুলোর উপরেও নজর দিবা যেগুলো কেন হলো না।
সেটাও তোমাদের করতে হবে, করে নিব আশা করি। চলো নেক্সট কোশ্চেন দিকে যাওয়া যাক। দেখো নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন বলেছে যে নিচের জোটটির মধ্যে কোনটি আন্তঃ হ্যালোজেন। কি বলেছে, কোনটি আন্তঃ হ্যালোজেন কোনটি ছদ্ম হ্যালোজেন। দেখো আন্তঃ হ্যালোজেন ছদ্ম হ্যালোজেনের জন্য বলছিলাম সিএন, এই সিএনটাকে যুক্ত করবা কার সাথে, সিলেনিয়ামের সাথে, টেলুরিয়ামের সাথে, এগুলো সব শব্দ হ্যালোজেন টাইপের, বুঝতে পারলা শব্দ। তাহলে সিএন দেখতে পাচ্ছি। আর আবার আন্তঃ হ্যালোজেন বলেছে না, আন্তঃ হ্যালোজেন মানে বুঝো তো, হ্যালোজেন একটা হ্যালোজেনের সাথে রিয়াকশন করেছে। তো সেক্ষেত্রে সব থেকে সুইটেবল যেটা হচ্ছে যে BrF3, ঠিক আছে, এটা তো তোমার শব্দ হ্যালোজেন নেই, ঠিক না। আর সালফার তো করে না, সেলেনিয়াম করে, সেলেনিয়াম আর টেলুরিয়াম করে, তাহলে উত্তর হলো আমাদের অপশন সি। নেক্সট, এবার চলে আসি পরবর্তীতে। I2 হলো অধ্রুবীয় হয় একটি জলে অদ্রাব্য, ঠিক আছে, I2 কি অধ্রুবীয় হয় জলে অদ্রাব্য। আর Ki হলো Ki দ্রবণে দ্রাব্য। Ki মিশ্রিত জলে I3 মাইনাস গঠন করে, তার জন্য দ্রাব্য হয়। I2 হলো তোমার অধ্রুবীয় যৌগ, এটা একদম সঠিক, অধ্রুবীয় টাইপের। I2 যখন, তার জন্য বিশুদ্ধ জলে আর কি, তার জন্যই তো বিশুদ্ধ জলে অদ্রাব্য, একদম সঠিক। কিন্তু I2 কে যখন আমরা Ki এর সলিউশন দিই, বুঝতে পারলা, Ki এর সলিউশন যেখানে Ki থেকে আয়োডিন আসে I-, তো এর সাথে যুক্ত হয়ে তৈরি করে আমাদের I3-, যেটা জলে দ্রবণীয়, যেটা জলে দ্রবণীয়, ঠিক আছে, যেটা জলে দ্রবণীয়। এবার এখানে বলেছে যে Ki মিশ্রিত জলে I3 আয়ন গঠন করে দ্রাব্য হয়। কি বলেছে, I3 আয়ন দ্রবীভূত হয়ে, হ্যাঁ একদম সঠিক কথা, I3 আয়ন তো গঠিত হচ্ছে। তাহলে এ আর উভয় সঠিক এবং সঠিক ব্যাখ্যাও। নেক্সট, জেননের ফ্লুরাইডগুলির মধ্যে কোনটি আদ্র বিশেষিত হয়ে জেনন গ্যাস মুক্ত হতে পারে। মানে এমন একটা যৌগ আছে, এখান থেকে তোমাকে বুঝতে হবে, যার আদ্র বিশ্লেষণে তোমার জেনন বেরিয়ে যায়। কি বেরিয়ে যায়, জেনন বেরিয়ে যাবে, বুঝতে পারলা। সেটা কি হতে পারে, দেখো সেটা হতে পারে তোমার XCF2, আর এটা হলো XCF4। এখানে জেননটা বেরিয়ে যেতে পারে আদ্র বিশ্লেষণের ফলে। এবার আদ্র বিশ্লেষণ কিভাবে হয় এক একটা করে তোমাদেরকে দেখায়। ধরো XCF2 সাথে আমি জলে আদ্র বিশ্লেষণ করাবো, ঠিক আছে। তো জলে আদ্র বিশ্লেষণ করানোর ফলে আমাদের যেটা আর কি উৎপন্ন হবে সেটা হলো, বলো, এখানে হাইড্রোজেন দুটো আছে, ফ্লোরিন দুটো আছে, তাহলে 2 অণু আমি HF নিয়ে নিলাম, ঠিক আছে। এবার পড়ে থাকলো একটা অক্সিজেন আর একটা হলো জেনন, হ্যাঁ কি না, পড়ে থাকলো কি না, এখান থেকে জেননটা গ্যাস হিসেবে বেরিয়ে যেতে পারবে, বুঝতে পারলা। তাহলে আমাদের বিষয়বস্তুটা কি দাঁড়ালো, যে XCF2 থেকে জেনন গ্যাসটা বেরিয়ে যায়। তাহলে XCF2 কোথায় আছে, মানে 1 নম্বর অপশন কোথায় কোথায়, এটা তো হলো না, সবগুলি হবে না। তাহলে হয়তো 1 আর 2, আর XCF6 থেকে জেনন গ্যাস বেরোয় না, XCO3 হিসেবে পড়ে থাকে পরবর্তীতে, তাহলে এটা তো হচ্ছে না। তাহলে অপশন A নাম্বার, ঠিক আছে, কি হবে, অপশন A নাম্বার। আর এরা রিডক্স রিয়াকশন করে। এগুলো আমি নিছকই বলবো না, এগুলো তোমাদের কাছে, তোমাদের গঠন আকার, এগুলো তো তুমি প্র্যাকটিস করবে, এগুলো তোমার পরীক্ষায় আসবে, এটাকে লিখে রাখো, এগুলো তো আসবে, আসবেই পরীক্ষায়, এই টাইপের আসবে, 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 শেষ কথা। নেক্সট, ঠিক আছে, অ্যাসিডিক মানে সিলভার ঘটিত লবণ দেওয়া আছে I2 এবং কি দেওয়া আছে CCl4, তাহলে কি উৎপন্ন হয়, এটা উৎপন্ন হয় RCOOR, চোর, ঠিক আছে, আমি যেভাবে মনে রাখছি চোর, অর্থাৎ এটা হলো বার্ন বম সিমোনিম, ঠিক আছে, কি বার্ন বম সিমোনিন আর কি নেম রিয়াকশন। ইথিলিডিন ক্লোরাইড, ইথিলিডিন ক্লোরাইড, এটা এক প্রকার কি ধরনের ক্লোরাইড, দেখো ইথিলিডিন ক্লোরাইড যদি সংকে থাকো তাহলে এটা CH3CHCl, এই সি এর সাথে দুটো ক্লোরিন দেখো যুক্ত রয়েছে। এমন যদি এরকম যদি কিছু থাকে যে একটা কার্বনের সাথেই কি থাকে, একটা কার্বনের সাথেই যদি একই হ্যালোজেন যুক্ত থাকে, তখন তাদেরকে আমরা বলি জেম, জেম। বাট একই কার্বনের সাথে যদি একই কার্বনের সাথে যদি অন্য থাকে তাহলে ওটাকে আমরা বলবো ভিস, ঠিক আছে। নেক্সট, নিচের কোন বিকারক অ্যালাইলিক এবং বেঞ্জালিক ব্রোমিনেশনের জন্য সব থেকে উৎকৃষ্ট টাইপের, ব্রোমিনেশনের জন্য, সেটা হলো NBS, এন ব্রোমো সাকসিনামাইড,
কি, এন ব্রোমোসাক্সিনামাইড। নেক্সট 20 নাম্বার বলেছে নিম্নের যে ব্রোমাইডগুলির সক্রিয়তার সঠিক ক্রম চেয়েছে। আচ্ছা, খুব ভালো কথা। দেখো, আমাদের প্রত্যেকটার আর কি কি বলতে হবে, আহ, সক্রিয়তা যদি জানতে হয়, আর সক্রিয়তাটা মেনলি নির্ভর করে হলো SN1 বিক্রিয়াতে। SN1 সমান সমান কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন বুঝতে পারলা? এবার এখানে কার্বোক্যাটায়নটা সব থেকে স্টেবিলিটি গেইন করবে কোন স্ট্রাকচারে, এবং সেটা SN1 হবে। দেখো 2 নাম্বারটাতে যদি ব্রোমিন বেরিয়ে তাহলে পজিটিভ চার্জ আসতেছে, আর এটা নিচকে আর কি রেজোনেন্স করতেছে। আর রেজোনেন্স যেখানে হয় সেটা SN1টা সব থেকে বেস্ট হয়। তাহলে উত্তর দাঁড়ালো 2 নাম্বারটা সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, 2 নাম্বারটা সব থেকে বেস্ট হবে। তারপর তাহলে 2 নাম্বারটা সব থেকে বেস্ট, হ্যাঁ কি না? এরপর যদি তুমি অন্য একটা ইয়েতে যোগ যোগ হতে যাও, কি বলে, 3 নাম্বার বা 2 নাম্বারে যাও। 3 নাম্বারে যদি তুমি ব্রোমিনটা বের করো, এখানে আলফা হাইড্রোজেনের পরিমাণ বেশি, আলফা হাইড্রোজেনের পরিমাণ বেশি কিনা, তাহলে সেই ক্ষেত্রে 3 নাম্বারটা জাদা হলো। আর এটা তো SN1 করবে না, SN2, SN1 করতে পারবে না, SN2 করবে। তাহলে সেই ক্ষেত্রে আমার অপশনটা দাঁড়ালো হলো আগে 2 নাম্বার 3 নাম্বার তারপর 1 নাম্বার, 2 নাম্বার 3 নাম্বার 1 নাম্বার, এটা এইভাবে করলাম। চলো নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো, ক্লোরোফর্মকে যদি NaOH এর জলীয় দ্রবণ সহ উত্তপ্ত করা হয় তাহলে কি উৎপন্ন হয়? আমরা যদি ক্লোরোফর্মকে NaOH দ্রবণ সহ উত্তপ্ত করি তাহলে আমরা কি পাবো? CHCl3 কে আমরা যদি NaOH এ উত্তপ্ত করি তাহলে আমরা পাবো হলো HCOONA। বুঝতে পারলা? সোডিয়াম, একটা দুটো যৌগ রয়েছে, সোডিয়াম আর কি, কি বলবো, সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম ফরমেট, সরি, সোডিয়াম ফরমেট। ঠিক আছে, এবার নেক্সট 180 গ্রাম, এই টাইপের কোশ্চেনটা না খুব রেয়ার টাইপের, একবারই বের করা যায় এভাবে। যে 180 গ্রাম ভর বিশিষ্ট অ্যালিফেটিক পলিহাইড্রিক যৌগের অ্যাসিটাইলেশন বিক্রিয়ায় 390 গ্রাম আণবিক ভর বিশিষ্ট একটি অ্যাসিটাইল জাত উৎপন্ন হয়। প্রারম্ভিক OH এর সংখ্যা, একদম ডাইরেক্ট OH এর সংখ্যা আমরা বের করতে পারি। কিভাবে বের করবো দেখো, আমাদের যে কি বলবো, অ্যাসিটাইলেশনের যে রূপান্তরে আণবিক ভর কত হয় সেটা তোমাকে জানতে হবে। অ্যাসিটাইলেশন CONH3 হয়, তাহলে এখানে এর আণবিক ভর হয় তোমার হলো 42। তো মানে আণবিক ভরটা লিখে দেবে। অ্যাসিটাইলেশন তোমাকে জানতে হবে, অ্যাসিটাইলেশন কি হয়, COCH3 উৎপন্ন হয়। তাহলে 42 হয়ে গেল। এবার আগে কত ভর ছিল, পরবর্তীতে কত হলো দেখো, তাহলে 390 থেকে আমি 180 বিয়োগ করে দেবো। তাহলে অ্যান্সারটা কত দাঁড়ালো আমাদের? ঠিক আছে, এটা তোমরা আশা করি ক্যালকুলেট করে নিতে পারবে। 380 থেকে এটা, তাহলে উত্তর আসবে 5। নেক্সট, কোনটি আয়োডোফোম বিক্রিয়ায় অংশগ্রহণ করে? একটু শারীরিক অসুস্থতার কারণে আজকে এইভাবে পড়াচ্ছি, কিন্তু হ্যাঁ নেক্সট দিন থেকে আশা করি এরকম হবে না, চেষ্টা করবো ভালো করে করানো। দেখো, আয়োডোফোম বিক্রিয়ায় সাড়া দেয় না। আয়োডোফোম বিক্রিয়া দেখানোর জন্য আমাদের কিটো মিথাইল গ্রুপ থাকতে লাগবে, নয়তো CH3CH OH এই গ্রুপটা দেখতে হবে, তাহলে আমরা আয়োডোফোম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং CHX3 এই টাইপের আয়োডোফোম হ্যালোফোম যৌগ তৈরি করে। বলছে সাড়া দেয় না, এখানে সাড়া দেয় না চেয়েছে, বুঝতে পারলা? সাড়া দেয় না চেয়েছে মানে, তাহলে খুঁজতে লাগবে সেই যৌগটা কার মধ্যে নেই, কি না? এখানে আছে COCH3 দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কিনা। তারপর C2H5OH, এর মধ্যেও CH3 এটা আছে, কারণ CH3CH2OH কে যদি আমরা ভালো করে লিখি, দেখো দেখতে পাচ্ছি তো একদম এক্স্যাক্ট মিলে গেছে, যে CH3CH3CHOH, মানে একটা হাইড্রোজেন জাদা, তার মানে A নম্বর অপশন আইডোফর্ম বিক্রিয়া দিবে, B নম্বর অপশনে দিবে, D নম্বরও দিবে, কারণ CHOH আছে। আর দুই দিকে হলো আলাদা আলাদা গ্রুপ, কিন্তু এখানে দেখো CHOH আছে কিন্তু দুই দিকে সেম গ্রুপ থাকার কারণে এটা আইডোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে উত্তরটা হবে আমাদের 23-এর C। নেক্সট, ফেনল
নেক্সট হলো কি বলেছে, ফেনল এবং স্যালিসাইলিক অ্যাসিডকে আমরা পৃথক করব কিভাবে। ফেনল এবং স্যালিসাইলিক অ্যাসিডকে আমরা পৃথক করব হলো সোডিয়াম বাইকার্বনেট দিয়ে। কি দিয়ে? সোডিয়াম বাইকার্বনেট দিয়ে। কারণ সোডিয়াম বাইকার্বনেট হলো তোমার স্যালিসাইলিক অ্যাসিড, যেটার সংকেত হলো বেনজিন রিং দিলাম, ওইচ সিওওইচ। সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিঅ্যাকশন করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বানাতে পারে, বুঝতে পারলা? কিন্তু ফেনল সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বানায় না। তাহলে উত্তরটা হলো আমাদের সোডিয়াম বাইকার্বনেট, বুঝতে পারলা? নেক্সট বলছে মিথাইল ফিনাইল ইথার উৎপাদনের জন্য উৎকৃষ্ট যে বিকারকটা সেটা কি? দেখো, আমরা যখনই ইথার প্রস্তুত করবো তখন আমাদের মাথায় আর কি নতুন যে নামটা আসবে, নতুন না মানে যে নামটা আসা উচিত সেটা হলো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, তাই না? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এবার আমরা জানি, ধরো আমি CH3Br, এর উপর আমরা দিয়ে দিয়েছিলাম বেনজিন মানে ফেনঅক্সাইডটা ONA, এরা হলো SN2 বিক্রিয়া করে, তাহলে উৎপন্ন হবে আমাদের OCH3, যেটাকে আমরা বলবো অ্যানিসোল, একই না? ঠিক কিনা বলো? তাহলে এটা সব থেকে বেস্ট হবে আমাদের, যে আমরা কোন যৌগটা নিই, এটা, তাই না? ONA+টা সেটা নিব। ঠিক আছে, এটা তো হচ্ছেই না, এটা তো হবে না, এটা তো হবে না। আর মিথাইল ফিনাইল বানাতে বলেছে, তার জন্য OCH3 জন্য তাহলে আমাকে নিতে হবে CH3Br, তাই না? এই তো CH3Br। নেক্সট 26 নম্বর কোশ্চেন বলছে নিচের ক্রমহ্রাসমান আম্লিকতার মান হিসেবে তোমাকে জানতে দিচ্ছে। দেখো, এটার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে যে নাইট্রেট গ্রুপ মানে NO2 গ্রুপ, ঠিক আছে, এরা -M আর -I দুটোই দেখায়। আর যার প্যারা পজিশনে অ্যাসিডিটি পাওয়ারটা মেটা পজিশনের অ্যাসিডিটি পাওয়ার থেকে জাদা হয়। তাহলে NO2 প্যারা পজিশনে আছে, তাহলে এর মানে অ্যাসিডিক পাওয়ারটা তুলনামূলকভাবে জাদা, ঠিক আছে। তারপরে মেটা পজিশনের NO2, তার মানে 2 4কে তীর মারবে, তাই 2 4কে তীর মারতেছে একই অপশানে B নাম্বারে। নেক্সট, নিচের কোনটি ভুল চেয়েছে, নিচের কোনটি ভুল চেয়েছে, চলো দেখো। মনোস্যাকারাইড বা পলিহাইড্রক্সি কার্বনিল গ্রুপ এবং আলোক সক্রিয়, একদম। ফ্রুক্টোজ ফিলিং দ্রবণকে বিজারিত করতে পারে না কারণ এটি কিটো যৌগ, না, এটা ভুল, করতে পারে তো। নেক্সট, গ্লুটামিক অ্যাসিড এর PK1 ভ্যালু দিয়েছে এবং PK2 ভ্যালু দিয়ে PK3 ভ্যালু দিয়েছে, সমতরিত বিন্দুর মান কত? কিছু না, জাস্ট তুমি PK1 আর PK2 এর ভ্যালুটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 6.5 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু তোমার 3 পয়েন্ট, এই তো ওই যে 2 এর সামথিং কিছু আসবে মানে 25, তাহলে আসলো 3.25। নেক্সট, গ্লুকোজকে যদি আমরা Br2 ওয়াটারের সাথে রিয়াকশন করি তাহলে কি উৎপন্ন হয়? গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? গ্লুকোনিক অ্যাসিড। আর গ্লুকোজকে যদি স্যাকারিক অ্যাসিডে কনভার্ট করতে চাও, কিসে? স্যাকারিক অ্যাসিডে, তাহলে তোমাকে অন্য কোন, আচ্ছা কি কি অপশন আছে সেটা আগে দেখে নিই আগে, হ্যাঁ? তাহলে বলছি। হ্যাঁ, তো গ্লুকোনিক আছে, স্যাকারিক অ্যাসিডের জন্য HNO3, ঠিক আছে, HNO3। আর HIO4 উৎপন্ন কি করে? HCHO, ফর্মালডিহাইড উৎপন্ন করে HCHO, HIO4 আর কি, বুঝতে পারলা? তাহলে এটা হলো HCHO। আর অতিরিক্ত হাইড্রোজেন, এটা হলো ওসাজন তৈরি করে। সেলুলোজের মধ্যে ডি গ্লুকোজটা কোন কোন বন্ধনে থাকে, এটা বারবার বলেছি, এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু তা হ্যাঁ করতে পারো, আসতেও পারে মাঝে মধ্যে। এটা 1 4 গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে। তো এটা তো অপশন কেটে গেলে এবার আলফা না বিটা বলবো, বিটা দ্বিতীয় কার্বনের সাথে যুক্ত থাকে প্রথম কার্বনের সাথে না। নেক্সট, নিউক্লিক অ্যাসিডের কোন ক্রমটি বর্তমান? সুগার, ক্ষারক, ফসফেট, আগে সুগার তারপর ক্ষারক যুক্ত হয় তারপর ফসফেট যুক্ত হয় না। 32 নম্বর, ড্যাক্রন একটি পলিএস্টার পলিমার, ঠিক আছে, সঠিক একদম, কারণ এখানে এস্টার বন্ধন রয়েছে, ঠিক আছে, এস্টার বন্ধন রয়েছে। এবার ড্যাক্রোনি মনোমার ইথিলিন গ্লাইকোল আর থ্যালিক অ্যাসিড নিয়ে গঠিত, না না, থ্যালিক অ্যাসিড না, টেরিথ্যালিক অ্যাসিড নিয়ে গঠিত। কি? টেরিথ্যালিক অ্যাসিড নিয়ে গঠিত। তাহলে 2 নাম্বারটা ভুল হয়ে গেল, প্রথম নাম্বারটা সঠিক হয়ে গেল। নেক্সট 33, নিচের কোনটি বিবৃতি সঠিক নয়?
নাইলন সিক্স এক্স এর মনোমার হলো ক্যাপ্রোল্যাক্টাম, প্রথমটাই মানে গালাতে। এর হলো অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামেথিলেন ডায়ামিন, হেক্সামেথিলেন ডায়ামিন। এবার চলে আসে পিভিসি। পিভিসি কি যৌগ বলো? এটা তো তোমাদের জানা উচিত, তাই না? আমি আর কি বলবো এগুলো। পিভিসি এক প্রকার হলো সংঘনন, এখানে সংমনন লিখেছে, এটা না। পিভিসি হলো সংঘনন, সংঘনন। আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, আমার মিস্টেক হচ্ছে। পিভিসি হলো হোমোপলিমার, কারণ এক প্রকার ভিনাইল ক্লোরাইডই রয়েছে শুধুমাত্র, বুঝতে পারলে? নাইলন টু নাইলন সিক্স হলো জৈব বিশ্লেষ্য, নাইলন সিক্স হলো সংঘনন, আর ওরলনটা হলো প্যান। এটা হলো কথা। এবার চলে আসি 35, তোমাদের শেষ প্রশ্ন। থার্মোসেটিং পলিমার কোনটা? থার্মোসেটিং পলিমার তোমার হলো ফিনল এবং ফর্মালডিহাইড, যেটা পরবর্তীতে ব্যাকেলাইট তৈরি করে। কি তৈরি করে? ব্যাকেলাইট। ঠিক আছে, তো 35টা প্রশ্ন সমাধান হলো। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিও। আর হ্যাঁ, নেক্সট দিন থেকে আমরা পুরো জোশ নিয়ে আমরা সলভ করব। ঠিক আছে, নেক্সট দিন তোমরা দেখে আসবে 2 নম্বর সেটটা আর কি এবিটি এর, তাহলে করতে সুবিধা হবে। নেক্সট দিন বলতে আমরা কালকেই সলভ করবো, ঠিক আছে? তো আজকের জন্য এখানে থাকুক, ধন্যবাদ, বাই।